ঢাকার নতুন সংশোধিত এলাকা পরিকল্পনা শহরের ভবন নির্মাণ এবং আবাসিক ক্ষেত্রকে বদলে দিতে যাচ্ছে। এই পরিবর্তন কি আসলে ঢাকার উন্নয়নের জন্য ভালো, নাকি শহরের পরিবেশ ও বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করবে? আসুন বিস্তারিত জেনে নেই। সরকার ঢাকা শহরের বিস্তারিত এলাকা পরিকল্পনা সংশোধন করতে যাচ্ছে, যার মাধ্যমে শহরের বেশিরভাগ আবাসিক ও এলাকা ভিত্তিক ভবনের মেঝের এলাকা অনুপাত এফএআর দ্বিগুণ করার কথা ভাবা হচ্ছে। এফএআর বা ফ্লোর এরিয়া রেশিও হলো একটি প্লটের মোট জমির উপর কতটা নির্মাণ করা যাবে তার হার। উদাহরণস্বরূপ 1000 বর্গফুট জমিতে যদি এফএআর হয় 1.5, তবে মোট নির্মাণ হবে 1500 বর্গফুট। এফএআর বাড়ানোর ফলে একই জমিতে উঁচু ও ঘন ভবন নির্মাণের সুযোগ বাড়ে। সংশোধিত ডিএপি অনুসারে ঢাকা শহরকে 65টি জনসংখ্যা ঘনত্ব ভিত্তিক ব্লকে ভাগ করে প্রতিটি এলাকার জন্য ভিন্ন এফএআর নির্ধারণ করা হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক নিশ্চিত করেছে যে সংশোধনী সহ ঢাকা ভবন নির্মাণ বিধিমালা 2025 আগামীকাল চূড়ান্ত হয়ে গ্যাজেট বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হবে। এই পরিকল্পনায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স, রাজুক এবং অন্যান্য উপদেষ্টা পরিষদের সাথে পরামর্শ শেষে খসড়া প্রস্তুত করা হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকার জন্য এফএআর এর হার আলাদা নির্ধারিত হয়েছে। যেমন রামপুরা, বাড্ডা, তেজগাঁও, সাভার ও টঙ্গীর মতো এলাকায় আবাসিক ইউনিটের সর্বোচ্চ এফএআর হবে 2.3, যেখানে গুলশান ও বনানীতে এলাকা ভিত্তিক এফএআর সর্বোচ্চ 5.5 নির্ধারিত হয়েছে। ধানমন্ডিতে আবাসিক এফএআর বাড়িয়ে 2.1 করা হয়েছে এবং খিলক্ষেতের এলাকা ভিত্তিক এফএআর 1.4 থেকে 4.2 এ উন্নীত হয়েছে। নতুন পরিকল্পনায় সেটব্যাক এরিয়া বা খোলা জমির 25% থেকে 40% অংশ অপরিবর্তিত রাখার নির্দেশনা রয়েছে, যাতে পর্যাপ্ত আলো ও বাতাস নিশ্চিত করা যায়। এছাড়াও ভবনের মধ্যে 72 ডিগ্রি কৌণিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হবে, যা নগর পরিকল্পনাকারীরা 45 ডিগ্রি চান। তবে ডেভেলপাররা এর বিরোধিতা করছেন। ঢাকা ভবন নির্মাণ বিধিমালা 2025-এ আরো কঠোর নিয়মাবলী আনা হয়েছে, যেমন যে কোনো অ্যাপার্টমেন্ট বা ব্লক ভিত্তিক উন্নয়নের জন্য নগর পরিকল্পনাবিদদের অনুমোদন বাধ্যতামূলক হবে। 70% জমি বা 42.43 কাঠা থেকে কম জমির ক্ষেত্রে নগর পরিকল্পনাবিদের অনুমতি নিতে হবে এবং বড় প্রকল্পের জন্য প্রধান নগর পরিকল্পনাকারীর অনুমোদন জরুরি হবে। এছাড়াও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার ছাড়পত্র প্রয়োজন হবে। রিয়েল এস্টেট ডেভেলপাররা উচ্চ এফএআর চাচ্ছেন, কারণ ঢাকার জমির মূল্য বিবেচনা করলে তারা মনে করেন 7 তলার নিচে ভবন নির্মাণ কার্যকরী নয়। রিহ্যাবের সহ সভাপতি আব্দুল লতিফ বলেন, যদি ঢাকার ন্যূনতম এফএআর 3.5 থেকে 4 নির্ধারণ করা হতো, তাহলে কমপক্ষে 8 তলা ভবন নির্মাণ সম্ভব হতো। তিনি মনে করেন, এফএআর বৃদ্ধি করলে শহরের ক্ষতি হবে না, বরং স্বাস্থ্যকর ও নিরাপদ আবাসনের পথ খুলবে। তবে নগর পরিকল্পনাবিদরা সংশোধনী নিয়ে সতর্কতা জ্ঞাপন করেছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সভাপতি আদিল মোহাম্মদ খান বলেন, বর্তমান পরিবর্তনগুলো মূলত ডেভেলপারদের সুবিধার জন্য এবং শহরের দীর্ঘমেয়াদী সুরক্ষা ও বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি বলেন, উঁচু ভবন বাড়ার ফলে আলো বাতাসের প্রবাহ বাধাগ্রস্ত হবে, সূর্যালোক থেকে অনেক ভবন বঞ্চিত হবে এবং শহরের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়বে। তিনি আরো বলেন, ধানমন্ডিতে যখন ভবনের উচ্চতা সীমা ছিল 6 তলা, তখন বসতি ছিল স্বাস্থ্যকর। এখন ওই এলাকায় 9 তলা ভবন হয়েছে, যা কাঠামোগত বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এফএআর বাড়ালে ভবনের উচ্চতা আরো বাড়বে, যা এই সমস্যাগুলো তীব্রতর করবে। নতুন এফএআর অনুযায়ী জমির মালিক ও ডেভেলপাররা ছোট প্লটে বেশি ফ্লোর স্পেস তৈরি করতে পারবে, যার ফলে ফ্ল্যাটের দাম কিছুটা কমানোর সম্ভাবনাও থাকবে। কিন্তু এর পাশাপাশি নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই পরিবর্তন শহরের অবকাঠামো ও পরিবেশগত টেকসইতার জন্য বিরূপ হতে পারে। রাজুকের কর্মকর্তারা বলছেন, জমির মালিক ও ডেভেলপারদের দাবি মেটানো এবং ভবিষ্যতে বাড়তে থাকা আবাসনের চাহিদার জন্য এই পরিবর্তন অপরিহার্য। তবে রিহাবের এক কর্মকর্তা অভিযোগ করেছেন যে রাজুক, স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের মধ্যে একটি সিন্ডিকেট কাজ করছে, যারা ডেভেলপারদের কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ তৈরি করছে। ঢাকা শহরের উন্নয়নে এই পরিবর্তন কি আসলে দীর্ঘমেয়াদী, সুষ্ঠু ও টেকসই, নাকি এটা শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থ ও নগর পরিকল্পনার বিকৃতি ঘটাবে? এই প্রশ্ন আজও নগর পরিকল্পনাবিদ থেকে শুরু করে সাধারণ নাগরিকের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সর্বশেষ জমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকার মালিকদের 3 গুণ ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে, যা একটি ইতিবাচক উদ্যোগ।
তবে পুরো পরিকল্পনাটি সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে সরকারের কঠোর মনিটরিং এবং স্বচ্ছতা অপরিহার্য। এই সংশোধনী ও নতুন বিধিমালা কার্যকর হলে ঢাকার আবাসন ব্যবস্থার অনেক কিছুই বদলে যাবে, কিন্তু এই পরিবর্তনের প্রভাব পুরোপুরি বুঝতে ও মূল্যায়ন করতে সময় লাগবে। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।